এই ভিডিও যখন রেকর্ড করছি তার কিছুদিন পরই অর্থাৎ 23শে জানুয়ারি ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির সমস্ত অবদানের কথা বলতে বসলে এটি অনেক দীর্ঘ একটা ভিডিও হয়ে যাবে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএন এর উত্থাপন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং দেশপ্রেমিক বক্তৃতা দেওয়ার জন্য নেতাজির চিত্রটি ভারতীয়দের মনে সর্বোচ্চ স্থান দখল করে রয়েছে, এইটা বললে বাড়িয়ে বলা হবে না। India and Japan have in the past been bound by deep cultural ties which are about 20 centuries old. In recent times, these cultural relations have been interrupted because of the British domination of India. স্বাধীনতার এত বছর পরও অধিকাংশ ভারতবাসী মানতে চান না যে প্লেন দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন। অনেকেই এটিকে একটি কনস্পিরেসি থিওরি মনে করেন, তো অনেকেই মনে করেন তিনি সাধুর বেশে ভারতে ফিরে এসেছিলেন। তাছাড়া অনেকে মনে করেন তিনি রাশিয়ায় আত্মগোপন করেছিলেন। যাই হোক, আজ এতদিন পার হয়ে গেলেও আমরা এখনো নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করতে পারলাম না। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ভারতের সবচেয়ে বড় আনসলভড রহস্য, নেতাজির অন্তর্ধান রহস্য কেন রহস্যই থেকে গেল। তার অন্তর্ধানের পেছনে কি কি থিওরি রয়েছে যেটা ঐতিহাসিকরা মনে করেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দেবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। এছাড়াও এই ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তো আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি যার লিংক নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে রাখছি। অবশ্যই দেখবেন এবং জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন। তিনি 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তিনি চাকরির নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও 1919 সালে দমনমূলক রাওলা টাইম ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেসের কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1923 সালে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং একই সাথে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নিযুক্ত হন। 1925 সালে সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে ম্যান্ডলে কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন। 1930-এর দশকের মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র বসু ইউরোপে ভ্রমণ করেন। এই সময় বিভিন্ন ভারতীয় ছাত্র ও বেনিটো মুসোলিনি সহ অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন। 1934 সালে গান্ধীজির লবণ সত্যাগ্রহ বন্ধ করলে তিনি এবং বিঠ্ঠলভাই প্যাটেল কংগ্রেস থেকে ইস্তাহার দেন। বিঠ্ঠলভাই প্যাটেল তার সম্পত্তির 4 ভাগের 3 ভাগ নেতাজিকে দান করেন। এখানে বলে রাখি, পরবর্তীকালে তার ছোট ভাই বল্লভভাই প্যাটেল এটি অস্বীকার করেন এবং তাকে জালিয়াত সহ নানা আখ্যা দেন। 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ভারত এবং রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1938 সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরের বছর অর্থাৎ 1939 সালে গান্ধীর পছন্দের প্রার্থী পট্টবি সীতারামাইয়াকে পরাজিত করে তিনি দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির সাথে মতবিরোধের কারণে পদত্যাগ করতে বাধ্য হন। 1939 সালের 22শে জুন সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং সেইখান থেকেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকেন। এই সময় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিমলিথগো কংগ্রেস নেতৃত্বের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষে যুদ্ধ ঘোষণা করে দেন। সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য গণ আইন অমান্য আন্দোলন আয়োজনের পক্ষে প্ররোচনা শুরু করেন। 1941 সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়। এই সময় সিআইডি তার বাড়ি নজরদারিতে রাখে, কিন্তু এর পরের ঘটনা আমরা সকলেই জানি।
তিনি আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালাতে সক্ষম হন। 1941 সালের 16 জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে তাকে কেউ চিনতে পারে না। 1941 সালের 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন। তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যের গোমো রেল স্টেশন, যেটা বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো স্টেশন নামে পরিচিত, সেখানে পৌঁছন। 1941 সালের 26 জানুয়ারি তিনি আফগানিস্তানের সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। এপ্রিলের শুরুতে একটি বিশেষ কুরিয়ার বিমানে করে তিনি বার্লিন পৌঁছন। তিনি বার্লিনের ফ্রি ইন্ডিয়া রেডিও সেন্টারের প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে সৈন্যবাহিনী গঠন করেন। সব মিলিয়ে 3000 ভারতীয় যুদ্ধবন্দী আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করেন। 1942 সালের মে মাসে হিটলারের সাথে তার সাক্ষাৎ হয় এবং এই সময় থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে হিটলার তার সৈন্যদের ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের চেয়ে প্রচার পেতে বেশি আগ্রহী। তাই 1943 সালের ফেব্রুয়ারি মাসে তিনি একটি জার্মান বোটে করে জাপানে চলে যান। সুভাষচন্দ্র বসু 1941 থেকে 1943 সাল পর্যন্ত বার্লিনে বসবাস করেন। জার্মানিতে তার প্রথম সফরের সময় তার সাথে একজন অস্ট্রীয় পশু চিকিৎসকের কন্যা এমিলি স্যাঙ্কেলের পরিচয় হয়। তিনি এমিলিকে বিয়ে করেন এবং তাদের কন্যার নাম অনিতা বসু পাফ। যদিও আজকের ফরওয়ার্ড ব্লকের সদস্যরা এই তথ্য মানতে চায় না। 1943 সালে জার্মানি ভারতকে স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে সুভাষচন্দ্র বসু জাপানে চলে যান। তিনি জার্মান ডুবোজাহাজ U-180 করে মাদাগাস্কারের দক্ষিণ পূর্ব অঞ্চলে পৌঁছন। সেখান থেকে বাকি পথ পাড়ি দেওয়ার জন্য জাপানের একটি ডুবোজাহাজ I-29 করে তিনি জাপানে পৌঁছন। এদিকে জাপানি গোয়েন্দা বিভাগের প্রধান মেজর ইউয়াচি ফুজিওয়ারা প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ভাবেন। 1941 সালের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ফুজিওয়ারা এবং এক জাপানের হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনা প্রধান ক্যাপ্টেন মোহন সিং এর মধ্যে আলোচনার ফলে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। প্রবাসী জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর নেতৃত্বে পরিচালিত তৎকালীন ভারতীয় স্বাধীনতা লীগের সমর্থনেই অবশ্য এই সমস্ত কিছু ঘটছিল। 1942 সালের ডিসেম্বরে জাপানি সেনা এবং মোহন সিং এর মধ্যে মতপার্থক্য ঘটে। এই সময় প্রথম আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়া হয়। 1943 সালে সুভাষচন্দ্র বসুর আগমনের সঙ্গে স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠনের যে ধারণাটা সেটা আবার পুনরুজ্জীবিত হয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ভারতীয় জাতীয় সেনাবাহিনী মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে। Since I spoke to you last, no important change has taken place in the general war situation. In the Western theater, the Anglo-American forces have scored a success, and the fighting in North Africa has come to an end. 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে হস্তান্তরিত করেন। এই বাহিনীর কর্তৃত্ব ছিল একটি প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতীয় প্রাদেশিক সরকার বা আরজে হুকুমতে আজাদ হিন্দ। এই প্রাদেশিক সরকারের প্রধান ছিলেন নেতাজি। এই সরকারের নিজস্ব মুদ্রা, আইন, আদালত সমস্ত কিছু ছিল। অক্ষ শক্তির 9টা দেশ এই সরকারকে স্বীকৃতি দান করেছিল। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের প্রথম স্বাধীন সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরেই তৈরি হয়েছিল। আইএনএ সৈন্যরা জাপানিদের সাথে ভারতে আক্রমণ করে, বেশ কিছু জায়গায় তারা জয়লাভ করে, কিন্তু বিভিন্ন কারণে এই আক্রমণ ব্যর্থ হয়। 1945 সালের আগস্টের প্রথম 2 সপ্তাহে ঘটনাক্রম দ্রুত বদলাতে শুরু করে। ব্রিটিশদের মালয় আক্রমণের হুমকি এবং প্রতিদিন আমেরিকান বোমা হামলার ফলে সিঙ্গাপুরে বোসের উপস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আইএনএ চিফ অফ স্টাফ JR ভোসলে তাকে সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার পরামর্শ দেন। 23 আগস্ট 1945-এ সুভাষচন্দ্র বসু জেনারেল ইসোদোর কাছ থেকে একটি বার্তা পান। তাতে তাকে জরুরিভাবে জাপানি নিয়ন্ত্রিত ফরাসি ইন্দোচীন, যা বর্তমানে ভিয়েতনাম নামে পরিচিত, সেখানকার সাইগনে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 10 আগস্ট সুভাষচন্দ্র বসু জানতে পারেন যে সোভিয়েত ইউনিয়ন মাঞ্চুরিয়া আক্রমণ করেছে। একই সময়ে তিনি হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার খবর পান। এই সমস্ত কিছু এবং এর সাথে 16 আগস্ট জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের কথা জানার পর সুভাষচন্দ্র বসু তার কয়েকজন সহযোগী সহ সাইগনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 17 আগস্ট 1945-এর দুপুর 2টোর সময়
তিনি মিৎসুবিশি কি-21 নামক একটি ভারী বোমারু বিমানে করে সাইগন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। বিমানটির ভেতর ইম্পিরিয়াল জাপানিজ আর্মির লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা সিদেই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কর্নেল হাবিবুর রহমান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সহ 13 জন ছিলেন। ভিয়েতনামে রাতে বিরতির পর 18 আগস্ট বিমানটি তাইহোকু, যা বর্তমানে তাইওয়ানে অবস্থিত, সেখানে জ্বালানি নিতে পৌঁছয়। ফ্লাইটটি আবার কিছুক্ষণ ওড়ার পর যাত্রীরা বিকট শব্দ শুনতে পান। গ্রাউন্ড ক্রুরা বিমানটিকে পড়ে যেতে দেখেন। পাইলট এবং লেফটেন্যান্ট জেনারেল সিদেই সঙ্গে সঙ্গে নিহত হন। কর্নেল হাবিবুর রহমান অজ্ঞান হয়ে পড়েন। সুভাষচন্দ্র বসু বেঁচে গেলেও তার পেট্রোলে ভেজা কাপড় জ্বলে ওঠে। কয়েক ঘন্টা পরে একটি হাসপাতালে কোমায় নেতাজি সুভাষচন্দ্র বসু মারা যান। এটা নেতাজির মৃত্যুর আনুষ্ঠানিক বিবরণ। ইতিহাসবিদ লিওনার্ড গর্ডন বলেছেন, ভারত বা ব্রিটেনের সরকার কর্তৃক নেতাজির মৃত্যু সংক্রান্ত প্রকাশিত কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন ছিল না। এমনকি 1946 সালের ভারতের অন্তর্বর্তী সরকারের সদস্যরাও এই বিষয়ে কিছু বলেন। সুভাষচন্দ্র বসু তার জীবনে এর আগে অনেকবার নিখোঁজ হয়েছিলেন, তাই 1945 সালে এই নতুন গুজব শুরু হয়। সুভাষচন্দ্র বসু রহস্যে ভরা একটি জীবন যাপন করেছিলেন এবং তার শেষ মুহূর্তগুলিও একটি রহস্যই থেকে গেছে। এটি আধুনিক ভারতের প্রথম এবং সবথেকে বড় ষড়যন্ত্র তত্ত্ব ছিল। অন্যদিকে ভারতে যখন খবর আসে, মহাত্মা গান্ধী বলেছিলেন সুভাষ মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। শীঘ্রই গুজব ছড়াতে শুরু করে যে সুভাষচন্দ্র বসু হয় সোভিয়েত দখলকৃত মাঞ্চুরিয়াতে ছিলেন এবং সোভিয়েত সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন, অথবা রাশিয়ায় আত্মগোপন করে চলে যান। আইএনএ ঝাঁসি রানী ব্রিগেডের লক্ষ্মী স্বামীনাথন 1946 সালে বলেছিলেন যে বসু চীনে গেছেন। 1950-এর দশকে এমন গল্প উঠেছিল যে নেতাজি সাধু হয়ে গেছিলেন। একটি থিওরি অনুযায়ী সুভাষচন্দ্র বসু যুদ্ধের পরে ভারতে ফিরে এসেছিলেন এবং তিনি একজন সাধু হয়ে গিয়েছিলেন। 1948 সালে গান্ধীর শেষকৃত্যে তিনি যোগদান করেছিলেন। 1950-এর দশকের শেষের দিকে বেরেলির একটি মন্দিরে তিনি নাকি থাকতেন। অন্যদিকে আরো একটি মত বলে ফৈজাবাদের একজন সন্ন্যাসী গুমনামি বাবাই ছিলেন ছদ্মবেশে নেতাজি। গুমনামি বাবার জিনিসপত্র ভর্তি 24টি বাক্স ফৈজাবাদের কোষাগারে এখনো রাখা রয়েছে। তাদের মধ্যে রয়েছে দামি গোলাকার ফ্রেমের চশমা, বেলজিয়ামের টাইপরাইটার, স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তী সময়ের অনেক সংবাদপত্র এবং তাতে বাবার মন্তব্য লেখা, আন্তর্জাতিক প্রাসঙ্গিক বইতে ভরা বাক্স, জার্মানি এবং ইটালি থেকে বোন সিগার যেটা সুভাষচন্দ্র বসু খেতেন, বিভিন্ন দেশ থেকে উপহার দেওয়া বেশ কিছু বই এবং এর সাথে সাথে সুভাষচন্দ্র বসুর বিশাল আকারের পারিবারিক ফটোগ্রাফ। এই সব জিনিস কোনো সাধারণ সাধুর কাছে থাকতে পারে না। অনেকে বিশ্বাস করেন যে তিনি 1964 সালে জওহরলাল নেহরুর শ্মশান যাত্রায় তিনি যোগদান করেছিলেন এবং তার ফটোগ্রাফিক প্রমাণ রয়েছে। সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর তার অন্যান্য লেফটেন্যান্ট যাদের মাঞ্চুরিয়ায় যাওয়ার কথা ছিল, বিমান দুর্ঘটনার পর তারা কোনো লাশ দেখতে পাননি। আহত বা মৃত সুভাষচন্দ্র বসুর কোনো ছবি তোলা হয়নি, মৃত্যুর শংসাপত্র জারি করা হয়নি। নেতাজির মৃত্যু রহস্য সমাধান করার জন্য গঠিত মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী রেনকোজি মন্দিরের ছাই নেতাজির নয়। তাইপেই সরকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 18 আগস্ট 1945-এ তো বটেই, এর আগেও পরে বেশ কিছুদিনের মধ্যে এরকম কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। নেতাজির সহযোগী হাবিবুর রহমান বিমান দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন বলে বলা হয়, কিন্তু তিনি সেই দুর্ঘটনার পর গুরুতর আহত হননি। সুভাষচন্দ্র বসু গুরুতরভাবে পুড়ে মারা যান এবং হাবিবুর নিজেই বোসকে তার শেষ মুহূর্তে সাহায্য করেছিলেন। এই কথাই যদি বিশ্বাস করা হয়, হাবিবুর রহমান কিভাবে কোনো পোড়া আঘাত পাননি? ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মীদের বারবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, কিন্তু তাদের বক্তব্য বিভিন্ন পয়েন্টে মেলেনি। সুভাষচন্দ্র বসু সম্পর্কে গুজব যা তার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তখন মাউন্ট ব্যাটেনের অধীনে দক্ষিণ পূর্ব এশিয়ার সুপ্রিম আইল্যান্ড কমান্ড কর্নেল জন ফিগেস নামক একজন গোয়েন্দা কর্মকর্তাকে বোসের মৃত্যুর তদন্তের দায়িত্ব দিয়েছিল। ফিগেসের রিপোর্ট 25 জুলাই 1946-এ জমা পড়ে। এই রিপোর্ট গোপন রাখা হয়। 1980-র দশকে ইতিহাসবিদ লিওনার্ড এগডর্ন ফিগেসের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং এই রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
1997 সালে ব্রিটিশ সরকার বেশিরভাগ ফাইলগুলোকে ব্রিটিশ লাইব্রেরিতে জনসাধারণের দেখার জন্য উপলব্ধ করেছিল, কিন্তু ফিগেস রিপোর্ট এর মধ্যে ছিল না। 1948 থেকে 1968 পর্যন্ত নেতাজির পরিবারের উপর নিয়মিত নজরদারি চলেছিল। 1964 সাল পর্যন্ত যেখানে প্রধানমন্ত্রী ছিলেন খোদ জওহরলাল নেহেরু, এবং তার আমলে 1956 সালে তৈরি হয়েছিল শাহনওয়াজ কমিশন। শাহনওয়াজ কমিশন নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়েছিল বলে জানিয়েছিল। সরকার সেই রিপোর্ট গ্রহণ করেছিল। তারপরেও কেন অমিয় বসু, শিশির কুমার বসুর উপর নজরদারি চালিয়েছিল ভারতীয় সরকার, সেই প্রশ্ন উঠে আসে বারবার। নেতাজি বিশ্বাস করতেন কোনো বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে পড়ে। মৃত্যু, অন্তর্ধান নাকি অন্য কিছু? আজও নেতাজির মৃত্যু কিংবা অন্তর্ধান নিয়ে নানান বিতর্ক রয়েছে। কিন্তু এটা বললে বেশি বলা হবে না যে ভারতে নেতাজির মতো বড় দেশপ্রেমিক আজ অব্দি জন্মগ্রহণ করেননি। এখনো ভারতীয় জনসাধারণের মনে তিনি হিরোর মর্যাদায় অধিষ্ঠিত। আজও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি জানার জন্য যে নেতাজির সাথে সত্যিই কি হয়েছিল। তবে নেতাজির আদর্শের মৃত্যু হয় না বা কোনোদিনও হবে না। যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন তার বীরত্ব, আত্মত্যাগের কথা ভারতবাসী মনে রাখবে। জয় হিন্দ, জয় নেতাজি। सुभाष जान हिंद है, सुभाष मान हिंद है, सुभाष आन हिंद है, सुभाष शान हिंद